ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব যে ফিজিক্যাল প্রপার্টিজ অফ হ্যালো অ্যালকেন। শুধুমাত্র হ্যালো অ্যালকেনের ফিজিক্যাল প্রপার্টিজ না, তো ফার্স্ট অফ অল আগে ইন জেনারেল আমি ফিজিক্যাল প্রপার্টিজটা বলবো, ঠিক আছে? অর্থাৎ যে কোনো কম্পাউন্ডে, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট বলো বা সলিবিলিটি বলো এটসেট্রা, সেগুলো কীভাবে ভেরিয়েশন হয় এবং কম্পাউন্ড টু কম্পাউন্ড কীভাবে ভেরিয়েশন করবে, অর্থাৎ ফাংশনাল গ্রুপগুলো কীভাবে ইন্টারফেয়ার করবে, সেগুলো আমরা দেখব, ঠিক আছে? তো ইন জেনারেলি একটা পয়েন্ট আমি বলতে দিচ্ছি যে ফিজিক্যাল প্রপার্টিজ ডিপেন্ডস অন কতগুলো ফ্যাক্টর আগে মনে রাখবে। এই ফিজিক্যাল প্রপার্টিজগুলো কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করবে। তার মধ্যে 1 নম্বর মনে রাখবে যে যদি মলিকুল দুই রকমের হতে পারে, একটা হচ্ছে নন পোলার মলিকুল হতে পারে, পোলার মলিকুল হতে পারে, ঠিক আছে? সে নন পোলার হোক বা পোলার মলিকুল হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম যে ইন্টারাকশানগুলো আমাদের কিন্তু জানা উচিত। এইভাবে ইন্টারাকশান বিভিন্ন ধরনের হতে পারে, যেমন ধরো তোমার ডাইপোল ইন্টারাকশান হতে পারে, ডাইপোল। তো এভরি মলিকুল হ্যাভ 2 টাইপস অফ ফোর্স, ঠিক আছে? একটা হচ্ছে তোমার প্রাইমারি ইন্টারাকশন যেগুলো ইনভলভ হয় যে মলিকুলটা কীভাবে বন্ডিং করছে, যেমন কোভালেন্ট বন্ড বলো, আয়নিক বন্ড বলো, এটসেট্রা। আর সেকেন্ডারি ইন্টারাকশন মেনলি ফিজিক্যাল প্রপার্টিজকে কিন্তু ইন্টারফেয়ার করে সেকেন্ডারি ইন্টারাকশন। এবার সেকেন্ডারি ইন্টারাকশন যেমন ধরো ডাইপোল ইন্টারাকশন, ডাইপোল ইন্টারাকশন। এবার এই ডাইপোল ইন্টারাকশন কিন্তু দুই রকমের, ঠিক আছে? একটা হচ্ছে ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স আর ডাইপোল রিপালসিভ ফোর্স। এটা আবার দুই রকমের হবে। একটা হচ্ছে ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স আর একটা ক্যাটাগরি হচ্ছে ডাইপোল রিপালসিভ, ঠিক আছে? ডাইপোল অ্যাট্রাকটিভ, ডাইপোল রিপালসিভ। এবার ডাইপোল অ্যাট্রাকটিভ বা রিপালসিভ যাই হোক না কেন, এই ফোর্সটা কেন হবে? এই ফোর্সটা অনলি অ্যাপ্লিকেবল ফর পোলার মলিকুল, ঠিক আছে? পোলার মলিকুল। এবার কোনো একটা মলিকুলে কিন্তু পোলারিটি দুইভাবে হয়, ঠিক আছে? পোলারিটি কিন্তু দুই রকমের হতে পারে। যেমন ধরো আমি এখানে CF নিলাম, হাইড্রোজেন নিলাম বা CH3 নাও, ডাজ নট ম্যাটার, NH3 নাও, যাই না কেন, তাহলে কিন্তু এখানে কিন্তু দেখো দুই ধরনের পোলারিটি, মানে এক ধরনের পোলারিটি হচ্ছে যে এইটা যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর সঙ্গে আবার একটা ইলেকট্রোনেগেটিভ অ্যাটম যুক্ত আছে, তার মানে এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে বন্ডিং ইলেকট্রনগুলো কী করবে, এদিকে টেনে নেবে। তার মানে এটা কী হবে? ডেল্টা পজিটিভ। এটা ডেল্টা নেগেটিভ, ডেল্টা পজিটিভ। তার মানে এন্ডিং পয়েন্টের দিকে কী হচ্ছে? একটা লাইক পোলারিটি সৃষ্টি হচ্ছে। বা CCl4 মলিকুলটা কনসিডার করো, CCl4 এগুলো কি ডেল্টা নেগেটিভ, সব ডেল্টা নেগেটিভ। এটা ডেল্টা পজিটিভ। কারণ যখন কোনো বন্ড, কোভালেন্ট বন্ড ডিফারেন্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের সঙ্গে যুক্ত থাকবে, তখন কি হয়? একটা পোলারিটি ডেভেলপ হয়, ঠিক আছে? তার কারণ কি? মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাট্রাক্ট দ্য কোভালেন্ট shared pair electron towards itself than others, that's why there was a polarity develop, ঠিক আছে? তো পোলারিটি ডেভেলপ মানে কি? পোলার হবে। এবার পোলারিটিটা কিন্তু এটা এক ধরনের পোলারিটি হচ্ছে। আবার দেখবে যে OH2 মলিকুল বা HF মলিকুলটা যদি নিই, সিম্পলি HF মলিকুল একটা নিলাম, তাহলে এখানে ডেল্টা নেগেটিভ। বা এই ধরনের একটা মলিকুল নিই যে এদিকে হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে ধরো, এই ধরনের, বা এখানে X1 X2 যাই থাক না কেন, এখানে কিন্তু এটা ডেল্টা নেগেটিভ, এটা কি ডেল্টা পজিটিভ যদি এগুলো হাইড্রোজেন হয়। এবার এটা রেসপেক্ট আবার এটা কি ডেল্টা পজিটিভ, ঠিক আছে? তার মানে বা দুটো HF মলিকুল, যেমন ধরো এইভাবে যদি আমি অ্যারেঞ্জমেন্ট করি, এইভাবে যেমন HF মলিকুলের মধ্যে একটা ডাবল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন হয়। এবার ডাবল ইন্টারাকশনের মধ্যে আরেকটা যে টাইপের ফোর্স পড়ছে, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিংটাও কিন্তু, হাইড্রোজেন বন্ডও কিন্তু হচ্ছে কি এই ডাবল ইন্টারাকশনের মধ্যে ইনভলভ হয়। এবং এই ফোর্সগুলো হচ্ছে ভেরি উইক ফোর্স। আবার এই ফোর্সগুলোই কিন্তু ডিটারমাইন হয় যে ফিজিক্যাল প্রপার্টিসটা কেমন হবে এবং হাইলি ইন্টারফেয়ার করে, ঠিক আছে? তাহলে HF এর ক্ষেত্রে কী হচ্ছে? এটা ডেল্টা নেগেটিভ হচ্ছে, এটা ডেল্টা পজিটিভ হচ্ছে, এটা ডেল্টা পজিটিভ, ডেল্টা নেগেটিভ, ঠিক আছে? এবার যদি লাইক পোলারিটি ডেভেলপ হয়, কী হয়? সেম সাইডে যদি লাইক পোলারিটি ডেভেলপ হয়, তাহলে ডাইপোল কী করবে? রিপালসিভ ইন্টারাকশন কাজ করবে। যেমন ধরো এইখানে তাহলে এই ক্ষেত্রে কিন্তু যেহেতু লাইক পোলারিটি ডেভেলপ হচ্ছে, একই দিকে লাইক পোলারিটি ইন্ট্রোডিউস হচ্ছে, তার মানে সেক্ষেত্রে কী হবে? একটা রিপালসিভ ইন্টারাকশন কাজ করবে, ঠিক আছে? আবার যদি আনলাইক পোলারিটি হয়, যেমন ধরো এখানে, তাহলে এখানে কিন্তু কী হবে? অ্যাট্রাকটিভ ফোর্স। এর মধ্যে কী হবে? একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, কারণ আনলাইক পোলারিটির মধ্যে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করে। তখন সেটাকে বলবো ডাইপোল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন। দিস ইজ অ্যান্ড
যখন আনলাইক পোলারিটি সৃষ্টি হবে, আনলাইক পোলারিটি যদি সৃষ্টি হয় তাহলে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স, আর যদি লাইক পোলারিটি সৃষ্টি হয় যেমন এটা বা এই মলিকুলটার ক্ষেত্রে, তাহলে তখন ডাইপোল ডাইপোল রিপালসিভ ফোর্স কাজ করবে। ঠিক আছে, সিমিলারলি হাইড্রোজেন বন্ডিং হচ্ছে, হাইড্রোজেন বন্ডিং কাকে বলে, হাইড্রোজেন বন্ডিংয়ের ডেফিনেশনটা একটু বলে দিই। হাইড্রোজেন বন্ডিং হচ্ছে দ্য যে মোর ইলেকট্রোনেগেটিভ অ্যাটম লাইক নাইট্রোজেন বা ফ্লোরিন বা অক্সিজেনের সঙ্গে হাইড্রোজেনের যে বন্ড, সেটাকেই কিন্তু হাইড্রোজেন বন্ড বলবো। তার মানে হাইড্রোজেন বন্ড অলসো এ ডাইপোল ডাইপোল ইন্টারাকশন। কেননা কারণ এখানেও দেখো পোলারিটি ডেভেলপ হয়েছে, কিন্তু এখানে আনলাইকের মধ্যে একটা ইন্টারাকশন হচ্ছে, এবং হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন যেমন লন্ডন ফোর্স, সেটাও পোলারিটির জন্য হয়। একটা অ্যাটম যখন আর একটা অ্যাটম, যেমন গ্যাসিয়াস সিস্টেমগুলো বা নোবেল গ্যাসগুলোর মধ্যেও একটা একটি ফোর্স কাজ করে, সেটাও কিন্তু ওই পোলারিটির জন্য হয়। অ্যাটমের মধ্যেও পোলারিটি হয়, কারণ একটা অ্যাটম কি, একটা নিউক্লিয়াস থাকবে, তার পাশে ইলেকট্রন থাকবে, আর একটা অ্যাটম আছে তারও ইলেকট্রন আছে, তাহলে এই নিউক্লিয়াস কি করবে, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, ফলে এই কিন্তু একটি পোলার করে দিচ্ছে, পাশের অ্যাটমটাকে কি করছে, পোলার করছে। তাহলে এই ইন্টারাকশনের জন্য কি হবে, মলিকুলগুলোর ফিজিক্যাল বা কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হয়ে যাবে। ঠিক আছে, এবার তার মানে কি, এবার এই ইন্টারাকশনগুলো কি হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন বা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন বলো বা রিপালসিভ ইন্টারাকশন বলো, এটা কিন্তু নিজে একই মলিকুলের মধ্যে হতে পারে। যখন একই মলিকুলের মধ্যে হবে তখন সেটাকে কি বলবো, ইন্ট্রা, আর যখন ডিফারেন্ট মলিকুলের মধ্যে হবে তখন কি সেটাকে কি বলবো, ইন্টার মলিকুলার। যেমন এই ক্ষেত্রে কি হচ্ছে, ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড হচ্ছে। ঠিক আছে, যেমন H2 এর ক্ষেত্রে যে হাইড্রোজেন বন্ড হয় সেটাও ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, যখন ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড হবে, কোনো মলিকুলের মধ্যে যদি ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড হয়, যেমন H2O বা HF বা এই ধরনের মলিকুল যদি আমরা নিই, যেমন এই একটা মলিকুল নিলাম N ডবল বন্ড O মাইনাস, এখানে ধরো OH নিলাম, তার মানে কিন্তু এই বন্ডটাকে কি বলবো, ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড হচ্ছে। কি বন্ড হচ্ছে, ইন্ট্রা মলিকুলার। ঠিক আছে, ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড হবে। আবার কিছু কিছু মলিকুল এই ধরনের মলিকুলের ক্ষেত্রে কি হবে, যেমন ধরো NO2, এখানে OH দিলাম, এই বন্ড দুটোর মধ্যে হাই ডিস্টেন্স কারা পজিশন আছে, এবং ডিস্টেন্সটা খুব বেশি, তাহলে এক্ষেত্রে কিন্তু আমার ইন্টার মলিকুলার, অর্থাৎ আর একটা আমরা মলিকুল নেব, N ডবল বন্ড O মাইনাস, তাহলে এর সঙ্গে হাইড্রোজেন বন্ড করবে, আর এখানে আবার OH আছে তার সঙ্গে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ড করবে, তার মানে এটাকে বলবো ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন হচ্ছে যে আমরা কি করে বুঝবো যে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে না ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে। এটা খুবই ইজি, কি করবে, দুটো সলভেন্টেই সলভেন্ট অ্যাড করে দেবে এক্সট্রা। যদি সলভেন্ট অ্যাড করে তাহলে কি হবে, এই মলিকুল ডিস্টেন্স কি হবে, বেড়ে যাবে। তাহলে মলিকুল যদি ডিস্টেন্স বেড়ে যায় তাহলে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডটা কি হবে, ব্রেকেজ করে যাবে। কিন্তু ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডটা কি হবে, ইন্ট্যাক্ট থাকবে। তাহলে সলভেন্ট অ্যাড করে আমরা বুঝতে পারবো যে ওই মলিকুলের ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে না ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ড আছে। এবার যখন নন পোলার মলিকুলগুলো নিব, তার মানে ধরো অ্যালকেন বা অ্যালকিনগুলো যখন নেবো আমরা, CH2 CH3 ধরো একটা অ্যালকেন নিলাম, তার মানে তারপরে হচ্ছে ধরো CH3 CH3 এটা একটা নিলাম। ঠিক আছে, এই ধরনের অ্যালকেনগুলো যখন নেবো এগুলো কিন্তু প্রায় নন পোলার। ঠিক আছে, বা অ্যালকিন মলিকুলগুলো হচ্ছে বা এই ধরনের যখন মলিকুল নেবো তখন কিন্তু এগুলো হচ্ছে নন পোলার টাইপ মলিকুল। তাহলে নন পোলার টাইপ মলিকুলের মধ্যে তাহলে কী ধরনের ফোর্স কাজ করবে, নন পোলার টাইপ মলিকুলের মধ্যে যে ফোর্সটা কাজ করে সেটা হচ্ছে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, আমরা জানি যে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কী হয়, যে লম্বা চেন যত বেশি হবে, অর্থাৎ ব্রাঞ্চ যত কম হবে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে, তত বেশি হবে। আর ব্রাঞ্চ যত বেশি হবে ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন কী হবে, কমে যাবে। ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনও কিন্তু দুই রকমের হয়, ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশনও দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাট্রাকটিভ ফোর্স আর একটা হচ্ছে রিপালসিভ ফোর্স। ঠিক আছে, এই বিষয়ে একটা কোশ্চেন হচ্ছে যে মাথায় রাখবে যে রিপালসিভ ইন্টারাকশন কিন্তু শর্ট রেঞ্জ ফোর্স, ভ্যান ডের ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন দুই রকমের, বা যে কোনো ইন্টারাকশনই হচ্ছে দুই রকমের হবে। ঠিক আছে, ইন্টারাকশন হচ্ছে একটা কে বলবো আমরা রিপালসিভ ইন নেচার, আর হচ্ছে অ্যাট্রাকটিভ নেচার। ঠিক আছে, অ্যাট্রাকটিভ ফোর্স ইন নেচার। তাহলে রিপালসিভ, এখানে এই ফোর্সটাকে বলবো আমরা রিপালসিভ ফোর্স হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স। রিপালসিভ ফোর্সটা কি, শর্ট রেঞ্জ ফোর্স। ঠিক আছে, আর এটা হচ্ছে লং রেঞ্জ ফোর্স। ঠিক আছে, লং রেঞ্জ ফোর্স। এবার এখানে হচ্ছে কোশ্চেনটা একটু কীরকম মনে হচ্ছে যে রিপালসিভ ফোর্সটা শর্ট রেঞ্জ ফোর্স, আচ্ছা অ্যাট্রাকটিভ ফোর্সটা লং রেঞ্জ ফোর্স, এটা আমরা রিয়েল লাইফ দিয়ে বুঝতে পারি। যেমন ধরো কারো কেউ যদি হোস্টেলে থাকো তাহলে খুব এক্সপিরিয়েন্সটা খুব পাবে, কারণ হচ্ছে দেখবে যে হোস্টেলে যখন থাকে তখন কিন্তু আমরা মারামারি লাগিয়ে যাই। ঠিক আছে, তার মানে কিন্তু কাছাকাছি যখন থাকছি দেখবে যে মানে রীতিমতো একটা এনিমি রিলেশন হয়ে যায়। তো আবার দেখবে যে যখন হোস্টেল ছেড়ে চলে যায়, বেরিয়ে যায়, ঠিক আছে, তখন দেখবে যে না একে অপরের জন্য একটা অ্যাট্রাকটিভ যেন ফোর্সটা বেড়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ডিস্টেন্স বাড়ছে, তার মানে কি অ্যাট্রাকটিভ ফোর্সটা বাড়ছে। এবার তার অবশ্যই লিমিট আছে। এখন ধরো আমি আজকে একসঙ্গে পড়াশোনা করলাম, একজন ধরো ভবিষ্যতে তুমি গেলে বোম্বে পড়ছে, একজন ধরো এখানেই কোথাও কলেজে পড়ছো,
এবার যখনই তোমার ডিস্টেন্স বেড়ে যাবে তখন ইন্টারাকশনগুলো কী হবে, কমে যাবে, জাস্ট লাইক দ্যাট। তার মানে ওই জনের যে হোস্টেলে থাকাকালীন কী হচ্ছে, আমরা একে অপরের দ্বন্দ্ব লাগিয়ে রাখছি। তার এটা হচ্ছে তার মানে কি, কাছাকাছি যত আসবে তার মানে কিন্তু রিপালসিভ ফোর্সটাও বাড়বে। আবার দেখবে যখন আমরা যখন পড়াশোনা কমপ্লিট হয়ে গেলো তখন বেরিয়ে যাচ্ছে, তখন কিন্তু অ্যাট্রাকটিভ ফোর্সটা দেখো বেড়ে যাচ্ছে, নিজেদের মধ্যে একটা ইন্টারাকশনটা বেড়ে যাবে। আবার কিছুদিন পরে কিন্তু ওটা যেহেতু আমাদের ডিস্টেন্সটা অনেক বেড়ে যাবে, তখন কিন্তু আবার ফোর্সটা কমে যাবে। অর্থাৎ তার একটা লিমিট আছে, লং রেঞ্জ ফোর্স হলেও তার একটা লিমিট আছে। ওই জন্য বলি যে রিপালসিভ ফোর্স হচ্ছে শর্ট রেঞ্জ ফোর্স, আর এই অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে লং রেঞ্জ ফোর্স। মলিকুলের ক্ষেত্রেও তাই হয়। মলিকুলের ক্ষেত্রেও কিন্তু রিপালসিভ ফোর্স হচ্ছে যখন দুটো মলিকুল খুবই কাছাকাছি আসবে তখন কিন্তু রিপালসিভ অ্যাট্রাকটিভ ইন্টারাকশন বাড়ে, যেমন রিপালসিভ ইন্টারাকশনটা বাড়ে। আবার একটা নির্দিষ্ট সীমার দূরত্বে যখন যাবে তখন আবার অ্যাট্রাকটিভ ফোর্সটা বেড়ে যায়। তো ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনের ক্ষেত্রে দুই রকমই দেখা যায়। যখন ভ্যান ডার ওয়ালস দূরত্বের ভ্যান ডার ওয়ালস যে রেডি আছে তার দূরত্বের মধ্যে যদি দুটো মলিকুল চলে আসে তাহলে কিন্তু রিপালসিভ ইন্টারাকশন কাজ করে। আর ভ্যান ডার ওয়ালস ঠিক ভ্যান ডার ওয়ালস দূরত্বের পরে যদি থাকে তাহলে সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে। অর্থাৎ যদি অ্যালকিন বা এই ধরনের মলিকুলগুলো লম্বা চেন যদি হয়, যেহেতু এবং ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে, একটা সারফেস এরিয়ার উপর ডিপেন্ড করে। যেহেতু লম্বা যদি চেন হয় তাহলে এইরকম একটা অ্যালকেন, তাহলে এর ক্ষেত্রে সারফেস এরিয়া কি অনেক বেশি, সেই জন্য ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি অনেক বেশি হবে। আবার কোনো মলিকুল আছে যদি ব্রাঞ্চ হয়, ধরনের ব্রাঞ্চ হয়, তাহলে কি হবে, যেহেতু ব্রাঞ্চ মানে স্পেরিক্যাল, ধরো একটা ফুটবলের উপর আর একটা ফুটবল বসাচ্ছ, কীরকম ইন্টারাকশন হবে, একটা প্লেটের উপর ধরো আর একটা প্লেট বসাচ্ছি, তাহলে সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা কি অনেক বেশি হবে। তো সেই জন্য মাথায় রাখবে যে যার সারফেস এরিয়া যত বেশি হবে তাহলে সেক্ষেত্রে অ্যাট্রাকটিভ ইন্টারাকশনটা কী হবে, বেশি হবে। আর যদি স্পেরিক্যাল হয় বা ব্রাঞ্চ হয় মলিকুলগুলো তাহলে সেক্ষেত্রে ফোর্সটা কম হবে। এবারে এই ফোর্সগুলোর রেসপেক্টেই আমরা কী করব, তার মানে কিন্তু ওই যে আমরা যে ফিজিক্যাল যে প্রপার্টিস, দ্যাট ইজ সলিবিলিটি বা মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, এগুলো ডিপেন্ড করে হাইলি, মেল্টিং পয়েন্টটা বিশেষত ডিপেন্ড করে, ঠিক আছে। তো তার মানে প্রথমে কি বললাম যে ডাবল ডাবল অ্যাট্রাকটিভ ইন্টারাকশন, দুই ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ঠিক আছে। মেনলি এই দুটো ফোর্সের উপরে কিন্তু ফিজিক্যাল প্রপার্টিসগুলো ডিপেন্ড করবে। এবার আমরা শুধুমাত্র এখানে হ্যালোঅ্যালকেন বা অ্যালকিন রেসপেক্টে হ্যালোঅ্যালকেন বা অ্যালকোহল কীভাবে পরিবর্তন হচ্ছে সেগুলো আমরা এক্সপ্লেন করব। সেটা হচ্ছে যে জেনারেলি হ্যালোঅ্যালকেনগুলো হচ্ছে পোলার মলিকুল, কারণ এর পোলার পার্ট আছে আর এক্স, কারণ এটা কী হবে ডেল্টা নেগেটিভ, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি, আর এটা কী হবে ডেল্টা পজিটিভ হবে। কিন্তু যখন আর নিব তাহলে এগুলো কিন্তু নন পোলার মলিকুল, ঠিক আছে। তার মানে এটার থেকে এটার কিন্তু মেল্টিং পয়েন্ট বেশি হবে। যদি একই সংখ্যক কার্বন অ্যাটম নিই তাহলে এই মলিকুলটা থেকে এই মলিকুলটা বেশি হবে, কারণ হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে হাইড্রোজেন বন্ডিং ফোর্সটা কি বা ডাবল ডাবল অ্যাট্রাকটিভ ফোর্সটা কি গ্রেটার, তাই না। অ্যাট্রাকটিভ ফোর্সটা হচ্ছে ওর ইফেক্টটা অনেক বেশি দেন ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। দ্যাটস ওয়াই কী হবে, একই সংখ্যক যদি কার্বন অ্যাটম নেই তাহলে এই ধরনের মলিকুলগুলো মেল্টিং পয়েন্ট বেশি হবে। অর্থাৎ পোলারিটি যত বাড়বে তাহলে পোলার টাইপ ইন্টারাকশন যত বাড়বে, পোলার টাইপ ইন্টারাকশন যত বাড়লে মেল্টিং পয়েন্ট কী হবে তার থেকে বেশি হবে। ওই জন্য দেখবে আরএক্স এর থেকে অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়, আরও বেশি হয়, কারণ সেখানে আবার হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন কাজ করছে। কার্বক্সিলিক অ্যাসিডগুলোর ক্ষেত্রে আরও বেশি হবে, তাই না। যত পোলারিটি বাড়বে তার মানে মেল্টিং পয়েন্ট ওই অনুসারে কিন্তু বাড়বে, সেম নাম্বার অফ কার্বন অ্যাটমের জন্য। আর আমরা এখানে হ্যালোজেনগুলো করবো। তো হ্যালোজেনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে লোয়ার হ্যালোজেন যে মলিকুলগুলো হবে, লোয়ার হ্যালোজেন কম্পাউন্ডগুলো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু জেনারেলি কালারলেস গ্যাস হয়, ঠিক আছে। যেমন CH3Cl, CH2Cl, এগুলো হচ্ছে গ্যাস হয়, মানে আপ টু 4 কার্বন পর্যন্ত। এবার 5 কার্বন থেকে আপ টু 16 বা 17 কার্বন পর্যন্ত সেগুলো কালারলেস লিকুইড হয়, দেন সলিড হয়। তার মানে কি কার্বন সংখ্যা যত বাড়ছে তার মানে চেন তত বাড়ছে, তাহলে কী হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা তত বেশি হবে। এবার সেখানে পোলার টাইপ ইন্টারাকশন হচ্ছে, ধরো এখানে এক্স আছে, তাহলে একটা পোলার পার্ট থাকছে, একটা হাইড্রোফোবিক পার্ট থাকছে, তাহলে এই পার্টটার ক্ষেত্রে কী হবে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করবে, তখন ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশনটা প্রিডোমিনেন্ট করে। সেই জন্য কিন্তু ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন যত বেশি হবে, লিনিয়ার হলে যত বেশি হবে, তার মেল্টিং পয়েন্ট কী হবে তত বেশি হবে, ঠিক আছে। তো আর যদি ব্রাঞ্চ হয় তাহলে ব্রাঞ্চ যদি হয় একই সংখ্যক কার্বন অ্যাটম আছে কিন্তু ব্রাঞ্চ, তাহলে সেই ক্ষেত্রে কী হবে মেল্টিং পয়েন্টটা কম হবে, ওকে। সিমিলারলি যেহেতু এগুলো পোলার মলিকুল, কিন্তু পোলার মলিকুল হলেও কী হবে এগুলো কিন্তু ওয়াটার ইনসলুবল বা পোলারপটিক সলভেন্টে ইনসলুবল হয়, কারণ একমাত্র ফ্লোরিন যদি হয় তাহলে লোয়ারগুলো সলিবল হয় স্লাইটলি, কিন্তু ক্লোরিন বা আদার্স যে কম্পাউন্ডগুলো নেব হায়ার হ্যালোজেন কম্পাউন্ডগুলো, অর্থাৎ এই ধরনের যদি আমি এক্স নিই তাহলে এটা পোলার পার্টটা খুবই স্মল পার্ট, আর হাইড্রোফোবিক পার্টটা কি অনেক বেশি, তার জন্য এগুলো কিন্তু ওয়াটার ইনসলুবল, তার মানে এই মলিকুলগুলো কী হবে অর্গানিক সলভেন্টেই সলভেবল হবে। এবং সলিবিলিটি রেসপেক্টে একটা জিনিস মাথায় রাখবে যে যদি সলিউট সলভেন্ট ইন্টারাকশন, ইন জেনারেলি মনে রাখবো সলিউট সলভেন্ট ইন্টারাকশন, মানে কন্ডিশন অফ সলিবিলিটিতে বলছি, ইন্টারাকশন গ্রেটার দ্যান যদি সলভেন্ট 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 অর সলিউট ইন্টারাকশন, সলিউট ইন্টারাকশনের থেকে যদি বেশি হয় তাহলে সেই মলিকুলটা ওই পার্টিকুলার সলভেন্টে কী হবে সলিবল হবে।
এখন এই ইন্টারাকশন ডিফারেন্ট টাইপস হতে পারে। ইন্টারাকশনটা কি হতে পারে, মলিকুল মলিকুল ইন্টারাকশন হতে পারে, মলিকুল টু সলভেন্ট। এবার মলিকুল টু সলভেন্ট বিভিন্ন ধরনের ইন্টারাকশন হতে পারে, ডাবল ডাবল ইন্টারাকশন হতে পারে, হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন হতে পারে, এটসেট্রা। বা অর্গানিক সলভেন্ট, ওই জন্য কী হয় যে অর্গানিক সলভেন্টে সলিউবল হয়, আবার ইনঅর্গানিক সলভেন্ট ওয়াটারে সলিউবল হয়। কারণ ইনঅর্গানিক সলভেন্টগুলো কী হয়, যদি ধরো NaCl নিই, NaCl যদি H2O তে নাও, তাহলে Na প্লাসটাকে কী করে ওয়াটার মলিকুলগুলো ঘিরে ধরে, ওয়াটার মলিকুল ঘিরে ধরে, অর্থাৎ সলভেন্টেড করে, এবং প্রচুর পরিমাণ হাইড্রেশন এনার্জি চার্জ, ওই জন্য তখন ওই মলিকুলগুলো পার্টিকুলার ওই সলভেন্টে সলিউবল হয়। তার মানে হাইড্রেটেড বা সলভেশন ফ্যাক্টরটাও কিন্তু একটা মেজর ফ্যাক্টর। তাহলে একটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন, দুই নম্বর হচ্ছে সলভেশন। ওকে, তাহলে কিন্তু অ্যাটলিস্ট সলিউট সলভেন্ট ইন্টারাকশন যে ক্ষেত্রে গ্রেটার দেন হবে সেক্ষেত্রে হবে। এবার অর্গানিক সলভেন্টে যদি আমি ওয়াটারে নিই, তাহলে এই বা হ্যালোঅ্যালকেনগুলো যদি আমি ওয়াটারে নিই, তাহলে সলিউবল হচ্ছে না। তাহলে সলিউট সলভেন্ট ইন্টারাকশনটা কি হচ্ছে, লেস দ্যান সলভেন্ট বা সলিউট ইন্টারাকশন, যেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না, সেই জন্য কী হবে, ওটা ওই পার্টিকুলার সলভেন্টে সলিউবল হবে না। এবার হ্যালোজেন কম্পাউন্ডগুলি হচ্ছে, দেখো যেহেতু পোলার, তার মানে কী থাকবে, এর একটা ডাইপোল মোমেন্ট থাকবে, তাই না? এর ক্ষেত্রে একটা ডাইপোল মোমেন্ট থাকবে, এবং 2.05 থেকে 2.17 এর মধ্যে ডাইপোল মোমেন্টটা হয়। এবার এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে RCl এর ডাইপোল মোমেন্ট গ্রেটার দেন কিন্তু RF হয়, গ্রেটার দেন আর Br গ্রেটার দেন Ri হয়। এখানে কিন্তু একটা এক্সেপশন হচ্ছে এইটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ CH3Cl এর ডাইপোল মোমেন্ট গ্রেটার দেন CH3F গ্রেটার দেন CH3Br গ্রেটার দেন CH3Ri হয়। এখন কোয়েশ্চেন হচ্ছে এই জন্য কেন। এবার অ্যাজ ইউজুয়াল তুমি বলতেই পারো এখান থেকে যেটা এটা হচ্ছে, যেহেতু এবার মলিকুলটা sp3 টেট্রাহাইড্রাল নেচার, তার মানে কি, ধরো এখানে X দিলাম, হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন। এবার যেহেতু ব্রোমিন টু আয়োডিন, মানে ক্লোরিন বা ব্রোমিন টু আয়োডিন যদি যায়, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি কমছে। তাহলে এর যদি ইলেকট্রোনেগেটিভিটি যত কমবে, এই বন্ডিং ইলেকট্রনগুলো কী হবে, তত টার্মিনালের দিকে চলে যাবে। এবার টার্মিনালের দিকে যত যাবে, এইখানে যে অ্যাকচুয়ালি এটা ডাবল বন্ডটা কেমন হয়, এইভাবে এই বন্ডটা এদিকে টানছে, এই ডাবল বন্ডগুলো কী হচ্ছে, এদিকে যাচ্ছে, এদিকে ঠেলছে। তাহলে ওভারঅল ডাইপোল মোমেন্ট কি পজিটিভ, মিউ নট ইকুয়াল টু 0 হবে অবশ্যই। কিন্তু এই মলিকুলগুলোর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টটা ডিক্রিজ করছে, কারণ কি, এর যদি ইলেকট্রোনেগেটিভিটি যত কমবে, তাহলে এর ইলেকট্রোনেগেটিভিটি অলসো কমবে। তার মানে এদের মধ্যে ডিস্টেন্সটা কী হবে, কমে যাবে। ডিস্টেন্স যদি কমে যায়, রিপালসিভ ইন্টারাকশন কী হবে, বেশি হবে। তার মানে ওই যে একটু আগে বললাম, ডাইপোল ডাইপোল রিপালসিভ ইন্টারাকশন এই মলিকুলগুলোর ক্ষেত্রে কী হবে, আয়োডিনের ক্ষেত্রে অনেক বেশি হবে, ব্রোমিনের ক্ষেত্রে আরও কম হবে। তাই ডাইপোল ডাইপোল ইন্টারাকশন যত বেশি হবে, তার মানে এই বন্ড অ্যাঙ্গেলটা যত ধরো এরকম ছিল, এবার সেটা কনভার্ট হচ্ছে এইরকম, তাহলে এটাও এদিকে যাচ্ছে, এটাও এদিকে যাচ্ছে। তাহলে যে ভেক্টর যে সামটা হবে, এই দুটো ডাইপোল মোমেন্টের যে ভেক্টর সামটা হবে, নেগেটিভ কী হবে, ডিক্রিজ করবে। কারণ অপোজিট দিকে যদি ওরিয়েন্টেশন থাকে, ডাইপোল মোমেন্টের যদি অপোজিট দিকে ওরিয়েন্টেশন থাকে, তাহলে যত বন্ড অ্যাঙ্গেল বাড়বে, ডাইপোল মোমেন্ট কী হবে, তত কমবে। আর যদি একই দিকে ওরিয়েন্টেশন থাকে, ডাইপোল মোমেন্ট যত, বন্ড অ্যাঙ্গেল যত বাড়বে, এখানে একটা নোট, আচ্ছা এই পয়েন্টে একটু নোট করে রাখবে যে ডাইপোল মোমেন্ট হচ্ছে বন্ড অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। তাহলে অপোজিট যদি ওরিয়েন্টেশনে থাকে, পোলারিটিটা যদি অপোজিট হয় এবং সেক্ষেত্রে যদি বন্ড অ্যাঙ্গেল যদি ইনক্রিজ করে, তাহলে মিউ কী হবে, ডিক্রিজ করবে। আর যদি সেম সাইডে হয়, যেমন ধরো এই সিএন মলিকুল, ঠিক আছে, এটা এইদিকে, এটাও এইদিকে সেম, তাহলে এক্ষেত্রে যদি 180 ডিগ্রি হয়, তাহলে ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে বন্ড অ্যাঙ্গেল বাড়লে কী হবে, ডাবল মোমেন্টও, বন্ড অ্যাঙ্গেল যদি বাড়ে, তাহলে ডাবল মোমেন্টও ইনক্রিজ করবে, ঠিক আছে। তাহলে অপোজিট দিকে যদি ওরিয়েন্টেশন, এবার এই মোমেন্টগুলো যত এইদিকে হচ্ছে, তার মানে অপোজিট দিকে ওরিয়েন্টেশন হচ্ছে, তাহলে এই বন্ড অ্যাঙ্গেলটা যত বাড়বে, ডাবল মোমেন্ট কী হবে, তত কম। এবার কী হচ্ছে যে আয়োডিনের ক্ষেত্রে সব থেকে ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে এই বন্ডিং এর কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি কম, তার মানে এই সেন্ট্রাল অ্যাটমের দিকে ইলেকট্রনগুলো যাচ্ছে না, তার মানে এই ডিস্টেন্সটা কী হচ্ছে, ডিস্টেন্সটা কমে যাচ্ছে, তার মানে রিপালসিভ ইন্টারাকশন কী হবে, বেশি হবে। এবার এক্সেপশনটা কোথায় রেখেছে, তাহলে এই দুটো অ্যাজ ইউজুয়াল, যেহেতু ব্রোমিনের তার থেকে ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ওই জন্য ডাবল মোমেন্টটা তার থেকে বেশি হচ্ছে, যেহেতু সেন্ট্রালের দিকে, হ্যাঁ সেন্ট্রালের দিকে যত টেনে নেবে, তার মানে ডিস্টেন্সটা কী হবে, তত কমে যাবে, বেড়ে যাবে। এরপরে হচ্ছে CH3F এর ডাবল মোমেন্ট আবার কী হচ্ছে, আরও বেশি হচ্ছে, কারণ ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি কি এই দুটোর তুলনায় অনেক বেশি। আর CH3Cl আর CH3Cf এই দুটো মলিকুলকে আমরা এক্সপ্লেন করবো, CH3Cl আর CH3F। অ্যাকচুয়ালি কিন্তু CH3F এর ডাবল মোমেন্ট সব থেকে বেশি হওয়ার কথা ছিল, তারপরে CH3Cl, কিন্তু এটা হচ্ছে আর একটা কারণ হচ্ছে ফ্লোরিনের যদি সাইজ দেখো, আর ফ্লোরিনের যদি সাইজ আমরা দেখি, তাহলে ফ্লোরিনের সাইজটা খুব ছোটো, এবং ফ্লোরিনের সাইজ তা ছোট হওয়ার জন্য কী হবে, এখানে একটা ইলেকট্রন রিপালস, যখন এই বন্ডিং ইলেকট্রনটা থাকবে, সেই ইলেকট্রন রিপালশনের জন্য কী হয়, এখানে ততটা টানে না, ঠিক আছে, যতটা অ্যাকচুয়ালি ইলেকট্রোনেগেটিভিটি অনুসারে যতটা টানার কথা ততটা টানতে পারে না। কিন্তু ক্লোরিন কী হয়, যেহেতু সাইজটা বড়, ইলেকট্রন অ্যাফিনিটি এর বেশি হওয়ার জন্য আমরা জানি যে ইলেকট্রন অ্যাফিনিটি অফ ক্লোরিন গ্রেটার দ্যান ইলেকট্রন অ্যাফিনিটি অফ ফ্লোরিন, দ্যাটস ওয়াই কী হবে, এই
ওর থেকে এখানে এই পারপাসে কিন্তু ইলেকট্রোনেগেটিভিটি অনেক বেশি হয়ে যায়, সেই জন্য এই ডাইপোলমেন্টটা বেশি হয়, তারপরে ফ্লোরিন হয় অ্যান্ড সো অন। ওকে, এইভাবে হচ্ছে ডাইপোলমেন্ট বললাম। এবার আগে তো বলে দিলাম যে মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট, সলিডিটি। এবার এটাই হচ্ছে মোটামুটি এগুলোই ফিজিক্যাল প্রপার্টিজ জিজ্ঞাসা করে। থ্যাংক ইউ।